শুভ সকাল। দেশ ও দেশের বাইরে থেকে যারাই এখন এশিয়ান টিভি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিন সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। দর্শক, প্রতিদিনের মতো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরি এবং সেগুলো নিয়ে আলোচনা করি। আজকে তাই করবো। এখন পর্যন্ত আমার হাতে আসা যে দৈনিকগুলো আছে সেগুলোর শিরোনামগুলো আমরা দেখে নিই। প্রথমে আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর আজকে শিরোনাম করেছে আলু সিন্ডিকেটে ৮,০০০ কোটি, মজুতদারি দৌড়াতে হিমাগার ভরা আলু, বাজারে অগ্নিমূল্য। বর্তমানে খুচরায় ৬০ টাকা কেজি, সামনে ১০০ টাকা পেরোতে পারে। অর্থাৎ আলুর যে সিন্ডিকেট আছে সেটা নিয়ে শিরোনাম করেছে দৈনিক দেশ রূপান্তর। এছাড়া শিরোনাম আছে বাংলাদেশে বিদ্যুৎ বেচে আদানির মুনাফা দ্বিগুণ, আদানির আয়ে ও মুনাফায় বাংলাদেশের ভূমিকাই বেশি। দুপুরে ঢাকায় এসে বিকেলে নাগরিক সমাজে বৈঠকে লু, খুশির কান্নায় নাবিকদের বরণ করলেন স্বজনরা। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে এখানে ক্যাপশনও দেওয়া হয়েছে যে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার প্রায় ১ মাস পর গতকাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেন এমভি আবদুল্লাহ ২৩ নাবিক। জাহাজ থেকে নেমে স্বজন ও সন্তানদের বুকে জড়িয়ে ধরেন তারা। শিরোনাম আছে ক্ষতিগ্রস্ত দেশের ক্ষতি আরও বাড়াচ্ছে জলবায়ু তহবিল। ফের রিজার্ভ চুরির খবর, বাংলাদেশ ব্যাংক বলছে গুজব। অর্ধেক লিফটই অচল, চালুগুলোতেও ঝুঁকি, সরকারি হাসপাতাল সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে ঝুঁকি বাড়ছে রোগীদের। এটা প্রায়ই দেখা যায় যে সরকারি বেশিরভাগ ক্ষেত্রে সরকারি যেসব হাসপাতালগুলো আছে সেগুলোতে প্রায়ই দেখা যায় লিফট অনেক ক্ষেত্রে অচল থাকে, আবার সেগুলো অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ থাকে। শুধু হাসপাতালগুলোতেই নয়, মূলত আমাদের দেশে দেখা যায় যে এটা আসলে অনেকেই কথা তুলে না, কিন্তু এটা আমাদের নিত্য দিনের একটি ব্যাপার, আমাদের দৈনন্দিন জীবনের ব্যাপার। স্বাভাবিকভাবে এখন বর্তমান আধুনিক যুগে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা যায় যে লিফট থাকে, সেখানে দেখা যায় মানুষ লিফটেই উঠানামা করে, তো উঁচু উঁচু দালানগুলোতে। তো সেক্ষেত্রে এবং লিফটের প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এগুলো অচল হয়ে যায়, বিশেষ করে সরকারি ভবনগুলো, শুধু হাসপাতাল নয়, সরকারি যেসব ভবনগুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে যে যে লিফটগুলো আছে সেগুলো অচল হয়ে পড়ে কিংবা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ থাকে। স্বাভাবিক যেসব মানুষ যারা আছে, যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছেন, কিংবা যারা আছেন কর্মীরা আছেন, কিংবা সাধারণ মানুষ যেখানে যারা সেবা নিতে আছেন, প্রত্যেককেই ভুক্তভোগী হতে হয়। তো এই বিষয়গুলো, এই যে এগুলোকে অনেকে এড়িয়ে যায়, কিন্তু অনেকে মনে করে এগুলো খুব ছোটোখাটো বিষয়, কিন্তু স্বাভাবিক জীবন ব্যবস্থায় আমাদের যে মানে নিত্যদিনের যে জীবন ব্যবস্থা, এটা যে একটা অংশ হয়ে গেছে, এবং প্রত্যেকেই যে অনেক সময় বিরক্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। অনেকে আবার দেখা যায় একজনের মেজাজ খিটখিটেও হয়ে ওঠে। তো সবকে স্বাভাবিকভাবে এবার একটির সাথে আরেকটি প্রভাব বিস্তার করে, একটি প্রভাব আরেকটি কাজে গিয়ে প্রভাব বিস্তার করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এইসব ছোটোখাটো এই বিষয়গুলো যদি একটু লক্ষ্য রাখা হয় তাহলে সেক্ষেত্রে অনেকেই উপকার পায়। যেমন রোগীরাই উঠতে পারছে না, এখানে বড় একটি সমস্যা যে রোগীরাই উঠতে পারে না লিফটে। তারপর হচ্ছে যে এছাড়া অন্যান্য আরও শিরোনাম চলে যাচ্ছে, এই বিষয়গুলো দেখা হবে, আলোচনা করা হবে। এছাড়া আছে আইনের জটিলতা, বন্দরের সমস্যার ফাঁদে ব্যবসা, বাণিজ্যে বাধা ও সমাধান শীর্ষক সেমিনার। চীন সফরে যাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। পররাষ্ট্রমন্ত্রী বললেন ইসরায়েলি লবিতে যুক্ত হয়ে বিএনপি ষড়যন্ত্র করছে, আর সহ অধিনায়ক হয়ে বিশ্বকাপে যাচ্ছেন চোটে পড়া তাসকিন। জাজিরা ছাত্রলীগ সভাপতি, ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নেই। আমি দেখে নিলাম দৈনিক দেশ রূপান্তরের শিরোনামগুলো, কী কী শিরোনাম তারা করেছে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো শিরোনাম যেটা করেছে, ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন, ডলার সংকট, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও রিজার্ভ কমেই চলেছে। অর্থনীতিবিদেরা মনে করছেন বৈদেশিক মুদ্রার মজুদ আশঙ্কাজনক পর্যায়ে নেমেছে। যেটা দেখা যাচ্ছে শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো আজকে, সেটা হচ্ছে রিজার্ভের যে পতন হচ্ছে, যে ডলার সংকট তৈরি হচ্ছে বাংলাদেশে, যে রিজার্ভ যে কমে যাচ্ছে সেটার পতনটা ঠেকানো যাচ্ছে না। এবং এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে, একটা চার্ট দিয়ে দিয়েছে দৈনিক প্রথম আলো। সেখানে বলা হয়েছে এক নজর 2023 থেকে 24, অর্থাৎ এক বছরে এবং গতকাল 14 মে পর্যন্ত যে হিসেবটা এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হিসেবে মোট রিজার্ভ হচ্ছে $2,377 কোটি, আইএমএফের বিপিএম 6 অনুযায়ী রিজার্ভ হচ্ছে $1,832 কোটি, আর প্রকৃত বা দায়হীন রিজার্ভ $1,300 কোটি কম। এটা এবং
ডলারের দাম বর্তমানে 117 টাকা, 2 বছর আগে যেটা ছিল 87 টাকা, অর্থাৎ ডলারের বিপরীতে টাকার মান অনেক শক্তিশালী ছিল 2 বছর আগেও, 87 টাকা, সেখান থেকে চলে এসেছে 117 টাকায়। সেটা হচ্ছে এরপর অন্যান্য শিরোনাম হচ্ছে আরও বাজেট নিয়ে এনবিআর এর বৈঠক। স্বাভাবিকভাবে সামনে বাজেট আসছে, তো এটা নিয়ে মানে এক ধরনের আলোচনা হচ্ছে যে ডলার সংকট, তারপর মূল্যস্ফীতি, মূল্য বৃদ্ধি যে বিষয়গুলো, এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে উঠে এসেছে পত্রিকাগুলোতে এবং এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে অর্থনীতি নিয়ে। এছাড়া শিরোনাম আছে যে শর্ত সাপেক্ষে কমতে পারে কর্পোরেট কর, বাজেট নিয়ে এনবিআর এর বৈঠক। মুক্তির 1 মাস পর স্বজনদের কাছে তারা, আপনজনদের কাছে পেয়ে আপ্লুত এমভি আবদুল্লাহ নাবিকেরা। এফবিসিসিআই সেমিনার, ব্যবসার সনদ নবায়নে বাড়তি অর্থ দিতে হচ্ছে। নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়, রাজনৈতিক ও নাগরিক অধিকার চর্চার খোঁজ নিলেন ডোনাল্ড লু। চমক শুধু সহ অধিনায়ক তাসকিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবার জলাশয় ভরাট করে ভবন নির্মাণের তোড়জোড়। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, এই অনুভূতি ব্যক্ত করার ভাষা নেই, জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা স্বদেশে, চট্টগ্রাম বন্দরে আবেগ ঘন দৃশ্য। স্বাভাবিকভাবে যে এমভি আবদুল্লাহর যে 23 জন নাবিক তারা দেশে ফিরেছে এবং তাদের স্বজনদের সাথে তারা মিলেছে। দেখা যাচ্ছে জিম্মি দশা থেকে মুক্ত হয়ে তারা আবেগ আপ্লুত হয়ে তাদের শিশু সন্তানদের বুকে টেনে দেয় তাদের পিতারা। আচ্ছা, এরপর শিরোনাম হচ্ছে টিকে থাকতে মূল্য ছাড়ে অর্ডার নিতে বাধ্য হচ্ছে কারখানাগুলো। আচ্ছা, সামাজিক নিরাপত্তার আওতায় উপকারভোগী বাড়ছে, 8 লাখ কোটি টাকার বাজেট 6 জুন সংসদে পেশ। ঢাবিতে সবচেয়ে কম ক্লাস নেন সহকারী অধ্যাপকেরা, মনোবিজ্ঞান বিভাগের গবেষণা। এটি একটি মানে বেশি ইন্টারেস্টিং একটা খবর, সেটা হচ্ছে ঢাবিতে ক্লাস সবচেয়ে বেশি কম নেয় সহকারী অধ্যাপক। এটা মনোবিজ্ঞান বিভাগের গবেষণা, অর্থাৎ খোদ ওই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের গবেষণা থেকে উঠে এসেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে কম ক্লাস নেয় সহকারী অধ্যাপকেরা। এটা একটা ইন্টারেস্টিং, যে ধরনের গবেষণায় উঠে আসা উচিত বাংলাদেশে। তাহলে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে গবেষণায় বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের দেশে, কিন্তু স্বাভাবিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু গবেষণা কিন্তু খুব কম হয় এবং দেখা যায় যে গবেষণার যে কয়েকটা করাও হয় সেগুলো কিন্তু খুব একটা বেশি সেটা গণমাধ্যমগুলোতে মানে মূল ধারার মাধ্যমগুলোতে কিন্তু উঠে আসে না, মানুষজন কিন্তু সেগুলো নিয়ে খুব জানতেও পারে না, সরকারও কিন্তু সেগুলো নিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে উপকৃত হতে পারে, সেই উদ্যোগ নিয়ে সেই গবেষণার মাধ্যমে নিজেদের পরবর্তী কাজে লাগানো সেই জিনিসগুলো কিন্তু করা হয় না, সেই উদ্যোগগুলো নেওয়া হয় না। তো গবেষণায় প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই বলেছেন, এটা মানে যুক্তিসঙ্গতভাবেই বলেছেন যে গবেষণায় বেশি গুরুত্ব দিতে। এই ধরনের গবেষণাগুলো, বিশেষ করে এই ধরনের ইন্টারেস্টিং গবেষণাগুলো উঠে আসলে স্বাভাবিকভাবে মানুষও দেখা যায় যে অনেকটা আগ্রহী হয়ে ওঠে। এছাড়া আছে শিরোনাম হচ্ছে নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক পরিস্থিতি জানতে চাইলেন ডোনাল্ড লু, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। গোপালগঞ্জে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত 1, আহত 5। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আগ্রহী যুক্তরাষ্ট্র। নতুন করে রিজার্ভ চুরি হয়নি বাংলাদেশ ব্যাংকের বিপদে, টি-20 বিশ্বকাপের দল ঘোষণা। ঘুরে ফিরে ওই একই শিরোনামগুলোই আসছে। এর মধ্যে আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ, প্লাস্টিক বর্জ্যের সড়ক। এই যে একটি ভিন্ন ধরনের একটি শিরোনাম আমরা পেলাম দৈনিক জনকণ্ঠে, সেটি হচ্ছে যে প্লাস্টিক বর্জ্যে সড়ক, অতিরিক্ত গরমে গলবে না বিটুমিন, ক্ষতি হবে না বৃষ্টিতেও। বায়ে যেটা আছে ছবি দিয়েছে, গাবতলীতে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে সড়ক তৈরির প্রস্তুতি। আবার ডানে দেখাচ্ছে রাজধানী আদাবরে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে তৈরি করা সড়ক। রাজধানীর মোহাম্মদপুর গাবতলী সদরঘাট সড়কে ব্যবহার করে সুফল মিলেছে, ভবিষ্যতে আরও রাস্তায় এই পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা। অর্থাৎ যেটাকে বলা হয় যে মূলত রিসাইকেল করে সড়ক নির্মাণ, অর্থাৎ যেহেতু প্লাস্টিক আছে, এটা আন্তর্জাতিক বিশ্বে দেখা গেছে যে মূলত দেখা যাচ্ছে যে দক্ষিণ আমেরিকা, বিশেষ করে মেক্সিকো, তারপর ব্রাজিল, আর্জেন্টিনা, এইসব দেশগুলোতে এই জিনিসগুলো অনেকটা ব্যবহার করা হচ্ছে, যেহেতু সারা পৃথিবীতে প্লাস্টিকের পরিমাণ বেড়ে গেছে, প্লাস্টিকের পণ্য ব্যবহারের সংখ্যা বেড়ে গেছে, তো এগুলোতে রিসাইকেল করতে হবে। তো রিসাইকেল করার জন্য দেখা যাচ্ছে যে এক ধরনের পদ্ধতি, মূলত এটা মেক্সিকোতে এটা আবিষ্কার করা হয়। তো সেখান থেকে দেখা গেছে যে এই প্লাস্টিক গলিয়ে তারা এমন কিছু কংক্রিট তৈরি করে যেটার মাধ্যমে সড়ক নির্মাণ করা হয় এবং ধীরে ধীরে এটা প্রসার বাড়ে এবং এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে এখন এটা একটা আমাদের জন্য একটা সুখবর বলা যায় যে বাংলাদেশে এটা ব্যবহার করা হচ্ছে, যে বিটুমিন গলবে না এটা অতিরিক্ত গরমে, তারপর বৃষ্টিতেও এটা ক্ষতি হবে না এবং প্লাস্টিক দিয়ে
সড়ক নির্মাণ করা হচ্ছে, যে কারণে পরিবেশ বান্ধব একটি সড়ক তৈরি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে যে প্লাস্টিকগুলো আসে সেইগুলো দিয়েই কিন্তু রিসাইকেল করে করা হচ্ছে। তো দেখা যাচ্ছে যে এখানে যে পরিবেশ দূষণমুক্ত হচ্ছে, পাশাপাশি সড়ক নির্মাণ হচ্ছে, সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, পুরোপুরি একটি ভারসাম্যপূর্ণ একটি পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে। এই বিষয়টি খুবই সুখবর। এই বিগুলো বিস্তারিত আরও আলোচনা করব আমরা দৈনিক জনকণ্ঠে এই শিরোনামটি নিয়ে। তবে সময় হয়ে গেল একটি বিরতি, ফিরছি একটি পর, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। দর্শক, বিরতির আগে আলোচনা করছেন দৈনিক জনকণ্ঠে একটি খুব ইতিবাচক একটি সংবাদ, যেটা সাংবাদিকতা ভাষায় বলা হয় বা ডেভেলপমেন্ট জার্নালিজম। সেক্ষেত্রে ওই প্রেক্ষাপটে এইটি একটি ইতিবাচক একটি ডেভেলপমেন্ট জার্নালিজমের একটি সংবাদ। সেটা হচ্ছে যে প্লাস্টিক বর্জ্যের সড়ক, এটা একটা খুব ইতিবাচক একটি সংবাদ, যেটা এখন ব্যবহার করা হচ্ছে, যে প্লাস্টিক থেকে সড়ক নির্মাণ করা হচ্ছে, যেটা মূলত মেক্সিকোর যে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর যে প্রযুক্তি, সেটা বর্তমানে সারা বিশ্বে ছড়াচ্ছে, বেশ জনপ্রিয় হয়েছে এবং খরচও কম, এবং বাংলাদেশে সেটা ব্যবহার করা হচ্ছে। এখন ইতিমধ্যে গাবতলীতে ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি রাজধানী আদাবরে ইতিমধ্যে তৈরি হয়েও গেছে, যেটা ব্যবহার করা হচ্ছে। এগুলো পরীক্ষামূলক, দেখা যাক আরও এটা বাড়লে তাহলে পরিবেশ বান্ধব সড়ক ব্যবস্থা তৈরি হয় বাংলাদেশে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সময়ে। এখানে আছে সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক, যেমনটি আছে ডোনাল্ড লু এসেছে এবং সুশীল সমাজের সাথে বৈঠক করবে। এবার এছাড়া আছে যে স্বাভাবিকভাবে এই বিষয়টি ঘুরে ফিরে আসছে, ডোনাল্ড লুর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে। এছাড়া আছে মিয়ানমার সীমান্তে ফের গোলাগুলি, এপারে আতঙ্ক, ঢাকাকে বাসযোগ্য করতে 16 প্রস্তাব আইপিডির, নতুন করে রিজার্ভ চুরি হয়নি, বাংলাদেশ ব্যাংক বলছে এটা। ফ্রান্সের প্রিজন ভ্যানে অতর্কিত হামলা, 2 কারারক্ষী নিহত। নামকরা কলেজে হবে ভর্তিযুদ্ধ, ছাত্র পাবে না বহু প্রতিষ্ঠান। বাংলাদেশে বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে শান্ত, বাজেট করের বোঝা বাড়ছে না। এবার আল-আকসা মসজিদে ইহুদিদের তাণ্ডব, মুক্তির আনন্দে আত্মহারা। আমরা দেখে নিলাম দৈনিক জনকণ্ঠ পত্রিকা। আমরা পত্রিকাতে যাব আবার, তবে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের সাথে আজকে সকালে এই অনুষ্ঠানের যে অতিথি, তিনি আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। তিনি হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ডক্টর কাজী শাহনারা ইয়াসমিন। ডক্টর কাজী শাহনারা ইয়াসমিন, আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর শাহনারা ইয়াসমিন, আপনি আপনার মোবাইলটি একটু আনমিউট করেন। জি, শুনতে পাচ্ছি কিন্তু খুব কম, মনে হচ্ছে অনেক দূর থেকে কথা আসছে। আচ্ছা, ঠিক আছে, আপনি আমরা আমরা এটা ব্যাপারে ঠিক করার চেষ্টা করছি, সমস্যা নেই। এমনি আপনি শুনতে পাচ্ছেন আমাকে পরিষ্কারভাবে? ডক্টর শাহনারা ইয়াসমিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন পরিষ্কার? জি, জি। তো আমি আপনার কাছে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমত আপনাকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের, এবং আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমি প্রথমে যে আপনার প্রশ্নটা করতে চাইছি সেটা হচ্ছে যে, যেটা দেখা গেছে যে গতকাল যে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে বন্দি রাখা অবৈধ ঘোষণা করেছে গত পরশুদিন হাইকোর্ট, এবং এর বেআইনি ঘোষণা করেছে। কিন্তু এবং দেখা গেছে যে এবং এটার বিরুদ্ধে আপিলও করেছে সরকার পক্ষ। আসলে বিষয়টা আমাদের সাথে একটু বিশ্লেষণ করেন, এটা আদতেও এটা কতটুকু মনে হচ্ছে যে বাস্তবায়ন করা সম্ভব কি সম্ভব না, কতটুকু মানবাধিকার দেখা হচ্ছে যারা কন্ডেম সেলে আসামিরা আছে তাদের বিষয়গুলো আমাদের কিছু ব্যাখ্যা করেন। আসলে দীর্ঘদিন যাবত আমাদের দেশে এই ব্যবস্থা চলে আসছে যে আসামিকে যখন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তখন তাদেরকে একটা নির্জন কারাবাস, যেটাকে আমরা বলি কন্ডেম সেল, নির্জন কারাবাসে তাদেরকে রাখা হয়। গত 13 তারিখে অনারেবল
ডিরেকশন গুলো দিয়েছে, নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাগুলো কি আছে এটা পুনরায় না এলে আমরা বলতে পারবো না। তারপরেও সাধারণত দেখা যায় যে কিছু মানসিকতার ব্যাপার থাকে, যে একজন মানুষ যখন জানে যে তার ফাঁসি হবে, তার মৃত্যু হবে, তখন তার মানসিক অবস্থাটাকে কেমন হবে, সে শারীরিক ভাবে স্বাস্থ্যগত ভাবে তার অবস্থা কেমন হবে, তার মধ্যে তার যে মানসিক প্রতিক্রিয়াটা সেটা কেমন হবে, তাকে কি আসলে জেনারেল যেসব বন্দী আছে তাদের কাছে রাখা উচিত নাকি অনুচিত। আবার কোর্ট হয়তো এমনও ভেবেছেন যে না, জেনারেল যেসব বন্দী আছে বন্দীদের সাথে রাখলে হয়তো তার মানসিকতাটা ভালো থাকবে, সময়টা ভালো কাটতে পারবে, সে হয়তো মৃত্যুর যে ভীতিটা বা মৃত্যু হচ্ছে সব কিছু ছেড়ে, যে আত্মীয় স্বজনকে ছেড়ে যে পৃথিবীটা ছেড়ে যাব, এটা একটা অগ্রিম নোটিশ পাওয়া যে আমার মৃত্যু হয়েছে, আমার মৃত্যু বরণ করতে হবে, আমাকে ফাঁসিতে ঝুলতে হবে, এ কথাটা আসলে শুধুমাত্র ভুক্তভোগী বুঝতে পারবে যে তার মানসিক অবস্থাটা কেমন হয়। এখন অ্যাকচুয়ালি আমার বা যে কেউ তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, ব্যক্তিগত মতামত থেকে বা ব্যক্তিগত জ্ঞান গর্ভ থেকে যাই বলুক না কেন, অনারেবল হাইকোর্টের যে বেঞ্চ যে অর্ডারটা দিয়েছেন, এটা পূর্ণাঙ্গ অর্ডার পেলেই আমরা বলতে পারবো আসলে কতটুকু মানবিক দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে, মানসিক দৃষ্টিতে এটা সঠিক, এটা তখন বোঝা যাবে। আর সরকার পক্ষ যে অ্যাপিল করেছে, নিশ্চয়ই অ্যাপিল করবেন, সেখানেও অনেকগুলো যুক্তি আছে, অনেক কিছুই আছে, দেখা যাক যে কোন যুক্তিটা কাজে লাগে, অ্যাপিলের ডিভিশন কি করেন সেটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর একটা বিষয় আছে যে মৃত্যুদণ্ড চূড়ান্ত না হওয়া পর্যন্ত, মৃত্যুদণ্ডের চূড়ান্ত না হওয়া পর্যন্ত, চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেখা যায় যে 7-8 বছর 10-12 বছর ধরে একজন আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কন্ডেম সেলে থাকে। তো এরকম অনেক আসামির কাছে শোনা গেছে, তারা বলেছে এটা 2 বার মৃত্যু হওয়ার শামিল। জি, জজ কোর্ট যখন রায় দেয়, একটা রায়টা মূলত আসে জজ কোর্ট থেকে, জজ কোর্ট ট্রায়াল কোর্ট থেকে মৃত্যুদণ্ড আসে, মৃত্যুদণ্ডের আদেশ আছে, সেটা আপিল হয়ে হাইকোর্টে আসে, হাইকোর্টে যদি বহাল থাকে তাহলে সেখান থেকে অ্যাপিলের ডিভিশনে যায়, অ্যাপিলের ডিভিশনে যাওয়ার পরেও আরেকটা বিষয় থাকে, সেটা হলো মাননীয় ওই মহামান্য রাষ্ট্রপতির কাছে, মহামান্য রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেন তাহলে ক্ষমা হয়ে যায়। স্টেজ কিন্তু 4টা থাকে, জাজ কোর্ট, হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন এবং সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতি। তো এই টাইমটা তো অনেক টাইম, এটা সঠিক। এখন আসলে আমরা কোনো অপিনিয়ন দিতে পারি না যতক্ষণ পর্যন্ত আইন এবং আদালত এটাকে কনফার্ম না করে যে কোনটা সঠিক, কন্ডেম সেলে মৃত্যুদণ্ডে প্রাপ্ত আসামিকে রাখা যাবে কিনা চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত। এটা আমি আপনার কাছে একটু, আচ্ছা ঠিক আছে, আমি একটু অন্য একটি প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে ডোনাল্ড লু তিনি এসেছেন, বাংলাদেশে সফর করছেন, একটু যদি সংক্ষেপে বলতেন ওনার এই যে বাংলাদেশ সফরটাকে কিভাবে দেখছেন আপনি, একটু সংক্ষেপে, আমাদের হাতে সময় কম। আবার একটু বলতে হবে। বাংলাদেশে ডোনাল্ড লু, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশে সফর করেছেন, তো ওনার সফরটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা পলিটিক্যাল কথা, আমি পলিটিক্যাল বিষয় যেতে চাচ্ছি না। সফর তো যে কোনো দেশে যে কেউ রাষ্ট্রীয় অতিথি হতে পারেন, আসতে পারেন, বাংলাদেশ অনুমতি দিয়েছেন, এসেছেন, উনি ওনার বিষয়গুলো দেখেছেন। এখন পলিটিক্যাল এটা কোথায় যাবে, অথবা আইন আদালত বলেন, যেটাই বলেন, ওনারা বসেছেন, আলোচনা করেছেন উচ্চ মহলের সাথে, তারপরে দেখা যাক কি হবে। এটা আমি কোন দৃষ্টিতে দেখেছি সেটা আমি আমার ব্যক্তিগত কোনো অপিনিয়ন দিতে চাই না। ঠিক আছে, জি ধন্যবাদ। এটা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের ব্যাপার, এটা পরবর্তীতে কোনো ডিসিশনের উপর ভিত্তি করে বলা যাবে যে আলোচনা যা হয়েছে আর ওনাদের পদক্ষেপটা কি আছে, তখন হয়তো এই ধন্যবাদ। জি আমি বুঝতে পেরেছি, জি ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে, অ্যাডভোকেট ডক্টর শাহিন কাজী শাহানারা ইয়াসমিন আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। দর্শক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ডক্টর কাজী শাহানারা ইয়াসমিন এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ধন্যবাদ জানাচ্ছি আবার আপনাকে, ওনাকে ডক্টর কাজী শাহানারা ইয়াসমিনকে। দর্শক, আমাদের হাতে একেবারেই সময় কম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ মুহূর্তে কয়েক সেকেন্ডে একটা পত্রিকা আমরা যদিও দেখে নিতে পারি, সেটা হচ্ছে দৈনিক কালের কণ্ঠ, শিরোনাম করেছে খাদ্যে ভেজাল ঠেকানোর উদ্যোগ নেই।
আহ, আশা আছে উচ্চাশা নেই, টি-20 বিশ্বকাপ দল ঘোষণা, রাজস্ব বাড়াতে শক্ত পরিকল্পনা। এছাড়া আছে ছেলেকে ধরতে গিয়ে দুদকের জালে বাবা, সম্পর্ক পুনর্গঠনের বার্তা যুক্তরাষ্ট্রের, ঐতিহ্যে সমৃদ্ধ পরিকল্পিত ঢাকা নগরী গড়ার প্রত্যয়। দর্শক আমরা দেখে নিলাম যদিও সময়। এছাড়া হচ্ছে আমার হাতে এই মুহূর্তে আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, শিরোনাম করেছে পুরনো রূপে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট ভবন, ফের আচরণবিধি লঙ্ঘনে এমপিরা, ক্যাম্পাসে সংঘাত, ঢাকায় ব্যস্ত ডোনাল্ডোকে নিয়ে ঘুরে ফিরে শিরোনামটা আসছে। আর হচ্ছে এমভি আবদুল্লাহ যে ঢাকায় এসে পড়ছে সেটি নিয়ে আনন্দের ঢেউ কর্ণফুলিতে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে। এছাড়া আছে আবারও ট্যাক্স অ্যামনেস্টি সুবিধা, 15% কর দিলে কালো টাকা সাদা, ব্যবসা বিনিয়োগ বান্ধব বাজেট প্রত্যাশা, রিজার্ভে আরও বড় ধাক্কা, এই বিষয়গুলো শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। এছাড়া আছে দৈনিক সময় আলো শিরোনাম করেছে উত্তাপেও শীত ঘুম, বন্দরে আবেগঘন পরিবেশ, নতুন করে রিজার্ভ চুরি হয়নি বলছে কেন্দ্রীয় ব্যাংক, এটা সময় আলো শিরোনাম। এবং সবশেষ আমার হাতে আছে দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে ক্রুশিয়াল প্রজেক্টস হেল্ড ব্যাক বাই ল্যান্ড ইস্যুস, ঢাকা সিলেট তামাবিল হাইওয়ে। এছাড়া আছে ব্যুরোক্রেটস ভেক্স ওভার রিপিট কন্ট্রাক্টস। আচ্ছা, আরেকটা শিরোনাম আছে ট্যাক্স বার্ডেন মে রাইজ অ্যাজ গভর্নমেন্ট টু ট্রিম এক্সাম্পশনস। তো আমরা দেখতে পেলাম সবগুলো পত্রিকার শিরোনাম। মূলত ঘুরে ফিরে যে শিরোনামটা এসেছে সেটা হচ্ছে ডোনাল্ড রুশ সফর এবং সেই সাথে এমভি আবদুল্লাহ, দেখা যাচ্ছে যে 8 পর নাবিকরা জলদস্যুদের হাতে তারা এসেছে বাংলাদেশে ফিরে, এই বিষয়গুলো ঘুরে ফিরে এসেছে সবগুলো পত্রিকায়। দর্শক আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক আজকে সকালে এশিয়ান সংবাদ বিশ্লেষণ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ সাথে থাকার জন্য।